সাল আমাদের বিজয়ের কয়েকদিন পরেই যখন বঙ্গবন্ধু ফিরে এলেন দেশে, এসেই যে কাজটা উনি করলেন সেটা ছিল সবাইকে উনি বাঙালি করে ফেলেছেন, অথবা বাঙালি করার ঘোষণা দিয়েছেন। একটা দেশ যখন স্বাধীন হয় তখন যেই মনস্তত্ত্ব বা যে আলোচনাটা থাকে যে শত ফুল ফুটতে দাও, অর্থাৎ নানা বর্ণের, মতের, গোত্রের পক্ষে বিপক্ষে নানা ধারার যে মানুষ থাকে, জনপদে যে জনগণ থাকে, এই জনগোষ্ঠীকে মিলিয়ে যে একটা দেশ হয়, এই জায়গাটাই হচ্ছে প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজটা হচ্ছে উনি করেছেন। অর্থাৎ উনি সেটাকে এক করে ফেলেছেন, শত ফুলটাকে আর ফুটতে দেননি। এর ফলে যেটা হয়েছে সেটা পাহাড়ি আদিবাসী যারা, অথবা যারা হচ্ছে আমাদের এখানকার আদিবাসী, মানে আদি থেকে যাদের নিবাস আমাদের এখানে, এদের বড় অংশটাই হচ্ছে আসলে মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এরা একটা পার্বত্য অঞ্চলগুলোতে গিয়ে তারা বসবাস শুরু করলো, আর আমরা যারা আছি তারা সাধারণ ধারায় পরিণত হয়ে গেলাম। এর ফলে যেটা হয়, সেখানে যে আমরা যে পরিমাণ সুযোগ সুবিধা পাই শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, মানে এডুকেশনের ক্ষেত্রে, সেই সুযোগটা হচ্ছে এই আদিবাসী বা পাহাড়িরা যারা পার্বত্য অঞ্চলে আছেন তারা এটা পাচ্ছেন না। কি এই যে না পাওয়ার ফলে হচ্ছে কি, এরা সাধারণ ধারার সাথে আবার যেহেতু একটা ভাষাগত পার্থক্য আছে, সেই কারণে এরা এই সাধারণ ধারার মানুষের সাথে মানে একটা যে সেই পরিমাণ দক্ষতায় এবং যোগ্যতায় আসলে ওইভাবে পারছেন না। তখন এই মানুষ এরা হচ্ছে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যায় এবং হচ্ছে একটা হীনমন্যতায় ভুগতে থাকে। এইরকম একটা পরিস্থিতিতে কি হয়, ওখানে সেনাবাহিনীর ক্যাম্পগুলো ওখানে প্রতিষ্ঠা করে, এবং সেনাবাহিনী ক্যাম্পগুলো প্রতিষ্ঠা করে এখানে তাদের যে নায়কোচিত মহড়া, এবং এটাকে একটা নিয়ন্ত্রণের নাম করে সেখানে হচ্ছে একটা সেনা শাসন সেটা জারি করে পার্বত্য অঞ্চলগুলোতে। এই সেনা শাসন জারি করার ফলে যেটা হয়, সেনা শাসন জারির ফলে যেটা দাঁড়ায় যে এখানকার যে জনগোষ্ঠীর উপরে সেনাবাহিনী একটা কর্তৃত্ব করতে থাকে, আর কর্তৃত্ব করে, বিচার বহির্ভূত হত্যা করে, নারী ধর্ষণ করে, তাদের উপরে এক অত্যাচার নিপীড়ন করে। এর ফলে তাদেরকেও আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে এই সেনাবাহিনীকে প্রোটেস্ট করার জন্য একটা সন্ত্রাসী কার্যকলাপ অথবা বিপ্লবী কার্যকলাপ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেখান থেকে জন্ম নেয় যে এনডিপিএল সেই সংগঠন। কিন্তু 1996-তে যখন শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন, তখন উনি এই ইউডিপিএল এর যে মানে নেতৃত্ব ছিল, অর্থাৎ আদিবাসী এই পাহাড়ি অঞ্চলের যে নেতৃত্ব ছিল, যিনি সন্তু লারমা নামে পরিচিত, কিংবা 72 সালেও যে এম.এন. লারমা এই আলোচনাটা বা এই করার চেষ্টা করেছেন পার্লামেন্টে শেখ মুজিবের সাথে, যে কিভাবে এই সবাইকে বাঙালি করার মধ্য দিয়ে কেমন করে আসলে একটা মূল জনগোষ্ঠীকে মূল ভূখণ্ড থেকে সরিয়ে দিচ্ছে, বিচ্ছিন্ন করে ফেলছে। সন্তু লারমা এসে তাদের কালে, অর্থাৎ 96 সালে এসে সন্তু লারমা তখন কি করলেন, তিনি এই আদিবাসীদের যে সংগঠন ইউডিপিএল তার নেতৃত্ব দিচ্ছিলেন। তারা একটা সশস্ত্র বাহিনী, যেহেতু সেনারা তাদের উপর লুণ্ঠন করছে, নিপীড়ন চালাচ্ছে, তাদের এক জাস্ট যুদ্ধ অবস্থায় যা হয়, আমাদের দেশ সেনারা মিশন সফরে গেলে যা করে আফ্রিকান বা বিভিন্ন অঞ্চলের যুদ্ধবন্দীদের সাথে বা যুদ্ধহত লোকগুলোর সাথে, একই কায়দায় আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে সেনা শাসনটা এইভাবে চলতো, সেনাবাহিনী একটা নিপীড়নটা এখানে হচ্ছে। তখন এই যে যখন এই আদিবাসীরা যখন সংগঠন করে এটাকে প্রতিরোধ করার জন্য এবং একটা সেনা শাসন প্রত্যাহারের দাবি নিয়ে যে লড়াইটা সংগঠিত করে, সেই লড়াইটা করতে গিয়ে তারা হচ্ছে এখানে একটা গ্যাং তৈরি করতে বাধ্য হয়, বা এক ধরনের এই সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার সেই কাজটা করা শুরু করে। 96-তে যখন শেখ হাসিনা ক্ষমতা আসে, তখন তিনি এসে এখানে একটা চুক্তি করেন, যে 4টা হচ্ছে চুক্তির দাবি। সেটা কি, যে তারা 3টা পার্বত্য অঞ্চলকে নিয়ে একটা হচ্ছে বিভাগের মতো করে করবেন, বা একটা জোন করবেন। এই জোনের স্বায়ত্ত শাসন এবং বিচার কাঠামো, শিক্ষা দীক্ষা, এগুলো হচ্ছে সেখান থেকে নিয়ন্ত্রিত হবে। দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল এখানে একটা তারা মন্ত্রণালয় করবেন। এই মন্ত্রণালয় দিয়ে হচ্ছে আসলে এই আদিবাসী উপজাতি যারা আছেন এদের হচ্ছে এদের অধিকারের প্রশ্নটা এখান থেকে হচ্ছে নিয়ন্ত্রিত হবে। এখন আমরা যেটা দেখলাম, যে
দুইটি আর আর বাকি দুইটা ছিল কি ভূমির দখল, যেটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। এটা হচ্ছে যারা ভূমিতে আছে তাদের নিয়ন্ত্রণে ওই ভূমিটা থাকবে, এটা একটা চুক্তিতে ছিল। আর একটা চুক্তিতে সেনাবাহিনীকে প্রত্যাহার করবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বা তার পরবর্তী সময়েও যে বিএনপি ক্ষমতা আসলে এই 6টা চুক্তির বাস্তবায়নটা আর করে নাই। 9 সালে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, এই চুক্তির ধারে কাছে প্রথম 2টা চুক্তি কিছু মাত্রায় তারা করলেও যে কিন্তু পরবর্তীতে বাকি যে 2টা চুক্তি ভূমির মালিকানা এবং সেনা শাসন প্রত্যাহারের যে জায়গা, এই এই চুক্তি 2টার বাস্তবায়নটা করে নাই। সেনা শাসন প্রত্যাহারও করে নাই, তাদের জায়গার মালিকানাও তাদেরকে বুঝিয়ে দেয়নি। বরঞ্চ আমরা দেখলাম বিভিন্ন সময় যে ওখানে আমরা যে এখন মানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই পর্যটক এরিয়াগুলোর যে সৌন্দর্য দেখতে যাই, এগুলোকে লেক খনন করতে গিয়ে শত শত আদিবাসীদেরকে এখানে মেরে ফেলেছে, নির্মম নির্যাতন করেছে, হত্যাযজ্ঞ চালিয়ে তারপর সেখানে এখন এই যে সৌন্দর্য বর্ধন সেই কাজগুলো করছে, সেখানে লেক করছে, সেখানে পর্যটন এরিয়া করছে। এই কাজগুলো এই আদিবাসীদের উপর নিপীড়নটা চালিয়ে করেছে। কিন্তু যেহেতু তাদের ভূমির মালিকানা এবং সেনা শাসনের প্রত্যাহার করার যে চুক্তি, পার্বত্য চুক্তি যেটা ছিল, সে বাস্তবায়নটা আওয়ামী লীগ সরকার পরবর্তী যে 15 বছর ক্ষমতায় থেকে এটা করে নাই। না করে যেটা হলো, ওখানে যারা না করে এই সেনাবাহিনী কি করলো, নানা মাত্রায় কু করা শুরু করলো। তাদের মধ্যে একটা দালাল বা সুবিধাভোগী অংশকে সুবিধা দিয়ে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিল, সন্ত্রাসী হিসেবে দাঁড় করিয়ে দিল। এরা তখন কি করলো, এই সন্ত্রাসীরা প্রতিপক্ষকে দমন করে। অর্থাৎ এই প্র্যাকটিসটা আমাদের সমতলে আছে। কোথায় আছে? আমাদের কারখানাগুলোতে আছে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আছে। সেখানে দেখবেন যে একটা দালাল শ্রেণী আছে, যে দালাল শ্রেণী হচ্ছে শ্রমিকদের আন্দোলনকে নানাভাবে প্রভাবিত করে, বাধাগ্রস্ত করে এবং এটাকে প্রতিরোধ করার একটা চেষ্টা করে। খোদ মে দিবসের যে আন্দোলন আমাদের মানে হয়েছিল যে আমেরিকার শিকাগো মার্কেটে, সেখানে একজন ডাকসাই মালিক ছিলেন। তিনি বলছেন তার এমন ক্ষমতা যে তিনি চাইলে মানে শ্রমিকদের একটা অংশ দিয়ে আরেকটা অংশকে নিঃশেষ করে ফেলতে পারেন, এরকম মানে দম্ভ ভরে বলেছিলেন। মে দিবস সেটা যদি একবার যে মিথ্যা প্রমাণ করে। কিন্তু আমাদের এখানে আমরা দেখছি এই প্র্যাকটিসটা বাংলাদেশের বিভিন্ন, বিশেষ গাজীপুর, নারায়ণগঞ্জ, আসলে এসব অঞ্চলে আছে। অর্থাৎ একটা দালাল শ্রেণী লাগিয়ে দেয়, যেটা হচ্ছে শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য, বিব্রত করার জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটা করে। পাহাড়িদের মধ্যে একই কায়দায় সেনাবাহিনী সে শাসনটা করছে, করে তারা মানে অর্থাৎ ওখানে একটা দালাল শ্রেণী দাঁড় করিয়ে দিয়েছে। তাদের সাথে তারা নানাভাবে গুম করা, খুন করা, তাদেরকে দিয়ে যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে প্রায় 6 জন ইউডিপিএল এর নেতাকে যে খুন করে ফেলছে বাসা থেকে নিয়ে গিয়ে, তাদের লাশ পাওয়া গেছে। এই যে অভ্যুত্থানের আগেই যে সেখানে একজন আমাদের খুবই পরিচিত, ঢাকাতে উনি হচ্ছেন এই আদিবাসী সংগঠনগুলো করতেন এবং সাম্রাজ্যবাদ বিরোধী যে জোট ছিল সেই জোটের একজন নেতা ছিলেন, তাকেও সেখানে মানে মেরে ফেলা হয়েছিল। তো এরকম করে একটা সেনা নিপীড়ন, এখানকার ধর্ষণ, লুটপাট এটা ওখানে বিদ্যমান আছে। ফলে এই অক্টোবর যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দাবিটা হওয়ার কথা ছিল, এই সেনা শাসনটা পাহাড় থেকে আসলে উচ্ছেদ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে যেটা হচ্ছে, ওইটা সমতলে সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নিচ্ছে আর ওখানে মানুষকে দমন পীড়নের দায়িত্ব নিচ্ছে। মানে 2 রকম ভূমিকায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। তো এই সর্বশেষ গতকালকে যে ঘটনা, যে একটা স্থানীয় যুবক কে মেরেছে সেটা নিয়ে তদন্ত করে তার রিপোর্ট পেশ করা, তার রিপোর্ট পেশ করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া, যেটা ছিল সেনাবাহিনীর কর্তব্য। কিন্তু তা না করে সেনাবাহিনী কি করলো, প্রথমে এখানে উপজাতিদের উপর সেনাবাহিনী সাধারণ ওখানকার যে বাঙালিরা আছে তাদের পক্ষ নিয়ে তাদের উপর একটা নিপীড়ন চালানো, মারপিট করলো এবং পিটাইন টিটাইন দিল, দিয়ে কি করলো, জনবিক্ষোভটা আরো বাড়িয়ে তুললো, বিক্ষুব্ধ করে তুললো। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে, বাংলাদেশি মিডিয়াগুলা ফেসবুকে লাইভ প্রচার হচ্ছে, কিন্তু বাংলাদেশ প্রথম আলোর মতো পত্রিকাও এই বিষয়টাকে ছোট্ট করে সেকেন্ড পেজে একটু নিউজ করছে। কিন্তু এটা যে একটা মানে খাগড়াছড়িতে কালকে যে একটা নৃশংস ঘটনা ঘটলো এবং সেনাবাহিনী মদতে সরাসরি প্রত্যক্ষ সহযোগিতায় সেই পাহাড়িদের উপরে একটা নিপীড়ন হলো, এটাকে তারা মীমাংসা না করে নিপীড়নটাকে আর উস্কিয়ে দিল, তার প্রভাব আজকে রাঙ্গামাটিতে পড়লো। সেইগুলোকে মূলধারার যে নিউজ পেপারগুলো খুব ভালো করে এখানে আনে নাই। এটা 2টা কারণ হইতে পারে। একটা কারণ হচ্ছে তারা আসলে
এখানকার সেনাবাহিনীর শাসনটা তো আসলে মানে আমাদের যে প্র্যাকটিস সেটা আসলে পশ্চিমাদের যে আমরা জানি যে তারা যেভাবে অন্যের উপর নিপীড়ন করে, অর্থাৎ ক্ষুদ্র বা পুঁজিবাদী ব্যবস্থাকে আমরা যেভাবে ব্যাখ্যা করি যে যারা তুলনামূলক দুর্বল তাদেরকে উপর নিপীড়ন চালিয়ে তাদেরকে মানে ক্ষতিগ্রস্ত করে ইস্যু ঘুরিয়ে দেয়া, কিংবা হচ্ছে জনগণের দৃষ্টিটাকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা, অথবা তাদেরকে একটা মানে মূলধারা থেকে বিচ্ছিন্ন করে জন্তু জানোয়ারের মতো করে যে লালন পালন করার যে বিষয়টা থাকে সেটা হয়তো বা বিবেচনা করে তারা এখন এই ঝুঁকিপূর্ণ জায়গায় পত্রপত্রিকাগুলো যেতে চায়নি, সে কারণে হয়তো এই নিউজটা ওইভাবে কাভার করে না। অথবা আরেকটা কাজ হইতে পারে, আরেকটা কারণ হতে পারে, এটা যত দুর্বল কারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তোফাজ্জল নামে এক ভদ্রলোককে শিক্ষার্থীরা হত্যা করেছে, সেই ঘটনাকে মানে হাইলাইট করার জন্য পাহাড়ের এটাকে তারা আড়াল করার একটা চেষ্টা করেছে। কিন্তু আমরা এই কথাটা বলতে চাই, সমতলের জনগোষ্ঠীর নিরাপত্তার সাথে সাথে এদের যেমনি রাগ, অনুভূতি, দেশপ্রেম, দেশাত্মবোধ, ভাষা, এগুলো নিয়ে যেরকম একটা আবেগ ভালোবাসা আছে, এবং এটা নিয়ে একটা দেশ, একই দেশে শত ফুল ফুটার যে আহ্বান গোটা দুনিয়ার মুক্তিকামী মানুষের, যে এক দেশে নানা বর্ণের, নানা ধর্মের, নানা গোত্রের মানুষ থাকবে, তাদের প্রতি রাষ্ট্র সমান দৃষ্টি পোষণ করবে, কাউকে যে একটা বৈষম্যমূলকভাবে দেখবে না, সেই বিষয়টাকে জরুরি হিসেবে না এনে যেটা করলো মিডিয়াগুলো হচ্ছে আসলে এটাকে, এই আলোচনাটাকে খুবই ছোট করে এখানে আনার চেষ্টা করলো, গুরুত্বহীন করে আনার চেষ্টা করলো। যে কাজটা আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের ইস্যুটাও দেখবেন, এটাকে যত হাইলাইট করে তারা সামনে নিয়ে এসেছে মিডিয়াগুলো, কিন্তু একই ঘটনাকে তারা আবার এখানে খুবই দুর্বল করে নিয়ে আসছে। আজকেও লাইভে আমরা যখন দেখছি, যে লাইভগুলোতে দেখছি, এখানে নানা ধরনের মানে অপপ্রচার আছে। যেমন কিরকম, যে এখানে একটা এখন নাকি কু হওয়ার একটা সম্ভাবনা আছে, পাল্টা অভ্যুত্থানের একটা ঝুঁকি আছে। এখন এই পাল্টা অভ্যুত্থানের ভয় দেখিয়ে যে কাজটা করছে আমাদের এখানকার শাসক, বর্তমান মানে কি বলে ক্ষমতাসীন শাসক বলি, কিংবা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন বলি, কিংবা যারা এখন ক্ষমতার চারপাশে আছে, এরা যে কাজটা করে মানুষকে আসলে বিচ্ছিন্ন করে ফেলে মানুষ থেকে। যেই জাগরণ ঘটেছিল 5 আগস্ট, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই একযোগে ঝাঁপিয়ে পড়েছে, পাহাড়িরা তো সে সময় আন্দোলন করেছে। ঢাকাতে আমি নিজে দেখেছি অনেক পাহাড়ি আদিবাসী ছাত্ররা এখানকার মূলধারা ছাত্রদের সাথে যুক্ত হয়ে এই অধিকারের প্রশ্ন ছিল, 71 সালে ছিল। কিন্তু একই কায়দায় মানে দেশটাকে যখন অভ্যুত্থানটা সংগঠিত হয়ে গেল, সরকার ক্ষমতায় আসলো, তখন হচ্ছে আবার একটা বৈষম্যমূলক দৃষ্টিতে এখানে দেখা শুরু হয়ে গেল। তাদেরকে নিয়ে কোনো বক্তৃতা, বিবৃতি, এই বিষয়গুলো ওই অর্থে আসলো না। সেনা শাসন মূল ধারায় থাকলে পাহাড়ের পরিস্থিতিটা কি হবে, তাদেরকে নিয়ে কি হবে, এই ছেলেরা যে এখানে মানে জীবন বাজি রেখে এরাও লড়াই সংগঠিত করেছে, এই আদিবাসী বা পাহাড়ি আদিবাসী ছেলেরা, তাদেরও আকাঙ্ক্ষা ছিল তাদের এই দেশটা যদি আবার অভ্যুত্থান হয়ে এই সরকারের পতন হলে নতুন করে জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের ঐক্যটা তৈরি হবে, সেই চিন্তাটা যে ছিল সেটাকে বিচ্ছিন্ন করার একটা পায়তারা হতে পারে। এই জন্য তারা ট্যাগিং করে। ট্যাগিং করলে কি হয়, যে পাল্টা অভ্যুত্থানের একটা ঝুঁকির কথা বলে এই মূল ধারাগুলোকে বিচ্ছিন্ন করে দেয়। এখন বিচ্ছিন্ন করলে গেলে আমরা হিন্দু মুসলিমে প্রথমে ভাগ হইলাম, হিন্দু মুসলমান ভাগ হওয়ার পরে তারপর কি হইলাম, মুসলমানে ভাগ হইলাম, মাজার ভাঙতেছি, ওয়াহাবিরা সুফিদেরকে ঠিক মনে করে না, সুফিরা শিয়া সুন্নিদেরকে ঠিক মনে করে না। এই যে আবার নানা ধারায় বিভক্ত হয়ে আমাদের যে ঐক্যের শক্তিটাকে দুর্বল করে ফেলেছে। আবার একই রকম করে পাহাড়িদেরকেও এখন যদি বিচ্ছিন্ন করে দেশ গড়ে তোলার যে কাজে তাদেরকেও যুক্ত করা, তাদের কন্ট্রিবিউশন নেয়া, এবং কিভাবে আমাদের পার্বত্য অঞ্চলটা আরো বেশি সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, এটা দেশীয় যে বাংলাদেশের উৎপাদনে বা জিডিপিতে আরো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই যে জায়গা, সেই আলোচনা, এটাকে না এনে তারা কি করলেন, তারা হচ্ছে এখানে এই যে একটা করলেন, এটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা চেষ্টা করলেন, প্রচেষ্টা চালালেন। এবং এটাকে ঐক্য করে তোলার জন্য আমরা দেখলাম যে সরকারে যারা আছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তৃতা আসে নাই। আবার অনেকে মনে করছেন পাহাড়িদের তো অস্ত্র কেন, এটা আমি অলরেডি বলছি। অস্ত্রের একটা বড় কারণ যেটা ছিল, সেটা ছিল এই পাহাড়িরা একটা দীর্ঘ লড়াই ছিল এই সেনাবাহিনীর বিরুদ্ধে। সশস্ত্র সেনাদের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে তো সশস্ত্র প্রশিক্ষিত হইতেই হবে। সেই কারণে এই সেনারা হচ্ছে প্রশিক্ষিত হয়েছে, মানে সেনারা পাহাড়িদেরকে অস্ত্র তুলে নিতে হয়েছে। কিন্তু পার্বত্য চুক্তির মধ্য দিয়ে পাহাড়িরা তো অস্ত্র প্রত্যাহার করেছে। আপনি সেই চুক্তির কি বাস্তবায়ন করেছেন?
যে আওয়ামী লীগ সরকারের আমলও সেটা করে নাই, হাসিনার লাস্ট 15 বছরে করে নাই, বিএনপির আমলও করে নাই। করে তাদের ভূমির অধিকার ফিরিয়ে দেয়া, তাদের যে সেনা শাসন প্রত্যাহার করা, এগুলো করার পরে যদি প্রশ্ন আসতো তাদের হাতে অস্ত্র কেন, এখন যদি সেটা না হতো, সেটা করার পরে যদি তারা অস্ত্র নিয়ে নামতো, তখন হচ্ছে বিষয়টা অন্যরকম হতো। কিন্তু আমরা দেখছি যে তাদের হাতে অস্ত্র হওয়ার বড় কারণটা হচ্ছে যেহেতু তারা একটা জীবন এবং জীবিকা রক্ষার লড়াইটা করতেছে, সেখানে নিজেদের টিকে থাকার প্রশ্নটা ওখানে জরুরি হয়ে দাঁড়িয়েছে। ফলে অস্ত্র ছাড়া তাদেরকে বিকল্প আর কিছু নাই। সেনাবাহিনীর মধ্যে, সশস্ত্র সেনাবাহিনীর মধ্যে সে লড়বে কি দিয়ে? তাকে তো সেখানে টিকে থাকতে হবে। তারপরে আপনারা জানেন, এবং শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনীর যে অনুগত বা তাদের সৃষ্ট যে বিভিন্ন গোষ্ঠী ওখানে যে তৎপর, এবং আমি যেটা বলছিলাম একটু আগে আমার আলোচনায়, যে জুন মাসে যে ওখানকার 6 জন যে ইউডিপিএল এর নেতাকে খুন করেছে, এই যে খুনের বিপরীতে যদি তারা তার নিজেদের জীবন এবং জীবিকাকে রক্ষা করতে চায়, তাদের সম্পদ রক্ষা করতে চায়, তাহলে তারা কিভাবে করবে এটা? তারা কি শুধু ওই মানে অনশন করে কি এটা করতে পারবে? অনশন তো সে লারমার আমল থেকে, শেখ মুজিব যে আমরা ML লারমার থেকে শুরু করে পার্লামেন্টে বহু আলোচনা লারমা তো করলেন, কিন্তু শেখ মুজিব তো এই কাজটা করতে পারেন নাই। যে সেখানে সে তো, উনি তো বাঙালি বলে এই মানে বাংলাদেশি মানুষদেরকে বিচ্ছিন্ন করে ফেললেন নানা গোত্রে। যেমন সাঁওতালরা কিন্তু আদিবাসী ছিল না, এই ভূখণ্ডেরই ছিলেন। সাঁওতালদেরকে কি করলেন? পাহাড়ে নিয়ে গেলেন, নিয়ে ওদেরকে আদিবাসী বানিয়ে দিলেন। এবং আমরা জানি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এখানে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে সাঁওতালরা। সাঁওতালদের সিধু কানু এরা যে সেই সময় লড়াইটা করেছিল, সেই লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ যে প্রভাব বা প্রেক্ষাপট, এটা আমাদের এখানকার পরবর্তী জাতীয় রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিংবা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে শুধু তাই না, সাঁওতাল বিদ্রোহ না, হাজং বিদ্রোহ, নানকার বিদ্রোহ, চাকমাদের যে গারো বিদ্রোহ, এগুলো সে সময় সংগঠিত হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীগুলো। আবার আজকের প্রেক্ষাপটে এসেও যেটা দাঁড়িয়ে গেল, যে এখন সেনাবাহিনী এবং তার যে পরিচালিত সন্ত্রাসী বাহিনী যে পাহাড়ে হামলা করছে, আপনার যা ফিরেজ আসলান নিয়ে একটা গান আছে, ফিরেজ আসলানকেও কিন্তু একই রকম করে ঘর থেকে বের হয়েছেন, তারপর তাকে কি করলেন? হত্যা করা হইল। এরকম পাহাড়ি অসংখ্য। কল্পনা চাকমা কোথায় আজকে? কল্পনা চাকমা, সেই কল্পনা চাকমা যে সেই 90-তে যে তাকে অপহরণ করে কি করলো, আজ পর্যন্ত কি তাকে পেয়েছে? আওয়ামী লীগের আমলও পায়নি, বিএনপির আমলও পায়নি। এরকম করে অসংখ্য গুপ খুব নিপীড়নের উপরে দাঁড়িয়ে আছে পাহাড়িরা। তখন জীবন এবং জীবিকা রক্ষার জন্য যখন তারা লড়ছে, তখন আমরা তাকে সন্ত্রাসী বলে টাকানোর চেষ্টা করছি। এটা অবশ্যই আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি কিংবা মানসিকতার পরিচয় দিচ্ছে না। ফলে এই দায়টা যেমনি শেখ মুজিবের আছে, শেখ মুজিব স্বাধীনতা উত্তর রাজনীতিতে ওনার যে কন্ট্রিবিউশন, কিংবা স্বাধীনতাকালীন সময়ে, মুক্তিযুদ্ধকালীন সময়ে ওনার যে ভূমিকা, এবং তার পরবর্তী যে ওনার রাষ্ট্র পরিচালনার ভূমিকা, দুটোর মধ্যে যে যোজন যোজন পার্থক্য আছে, সেই সমালোচনাটাও আজকে হওয়া দরকার। কারণ না হলে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, কি কি কারণে শেখ মুজিব ব্যর্থ হয়ে গেলেন, পারলেন না, সেই শিক্ষাটা যদি না নিতে পারে, তাহলে এই ব্যর্থতা চলতেই থাকবে। জাতির বা এই দেশের মানুষের দুর্ভোগ কোনো আর কমার কোনো রাস্তাই থাকবে না। ফলে আমরা অবিলম্বে দাবি করি, পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করে তাদের যে পার্বত্য চুক্তি তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে, করে তাদের ভূমির মালিকানা সেটা ফিরিয়ে দিতে হবে। এবং তাদেরকে যেমন বিভিন্ন সময় শামসুল আরমা 15 সালের দিকে একবার তারা কিন্তু অস্ত্র প্রত্যাহার করেছে, কিন্তু আমরা দেখলাম অস্ত্র প্রত্যাহার করলেও চুক্তির বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে তাদেরকে আবার অস্ত্র তুলে নিতে হচ্ছে বাঁচার জন্য। কিছু ক্ষেত্রে বলা যায় হচ্ছে জীবন জীবিকা নিজেকে রক্ষা করার জন্য। ফলে এই কাজটা যাতে সন্ত্রাসী যে লেলিয়ে দেয়া কিংবা সন্ত্রাস করার যে জায়গা, এটা যাতে আর না হয়। এই ভূখণ্ড অনেক রক্তে রঞ্জিত হয়ে গেছে, এখন আমরা আসলে শান্তি এবং সমতা চাই, কিন্তু এই সরকারের উপর আসলে কতটুকু ভরসা রেখে আমরা এটা করতে পারবো? কারণ সরকারের নির্লিপ্ততা এবং প্রধান ফোকাসিং পয়েন্ট যেটা থাকার কথা ছিল এই সরকারের আইন শৃঙ্খলা যে রক্ষা এবং তাকে নিয়ন্ত্রণ করা, আমরা দেখলাম সেটাই সে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এবং দেশীয় জনতার শক্তির উপর দাঁড়িয়ে রাষ্ট্র নির্মাণের যে জায়গা, সেটা না করে দান খয়রাত ডোনেশন ওই বিদেশিদেরকে টেনে এনে দেশ নির্ভর, অর্থাৎ বিদেশ নির্ভর যে দেশ গড়ে তোলার যে জায়গা, তাও হচ্ছে আমরা নিন্দা জানাই। এবং সরকারের এই পরিকল্পনাগুলো বিশেষ করে তার যে গুরুত্বের ভিত্তিতে, অর্থাৎ ইম্পর্টেন্সের ভিত্তিতে কোন কাজটা কোন সময় জরুরি, সেই গুরুত্ব বিবেচনা করে তার ফরমেশন দাঁড় করিয়ে এবং সেই জায়গাগুলোতে ভূমিকা রেখে
এই মানে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব পালন করবে যথাযথভাবে, অন্যথায় তারা পদত্যাগ করাই ভালো, যে না পারলে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করাই ভালো, সেই অথবা নির্বাচন দিয়ে বিদায় নেওয়া ভালো। যখন নির্বাচিত সরকার হয় পারলে পারবে, না পারলে জনগণ আবার বিদ্রোহ করে এটাকে সরাবে। কিন্তু ট্যাগারটাকে সংস্কৃতি এটা থেকে বের হয়ে আসতে হবে, এবং মব ট্রায়ালের মতো যে অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া এবং যেটা বিচার বিভাগ এবং স্বাধীনতা মানে বিচার বিভাগের স্বাধীনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, প্রশ্নবিদ্ধ করছে, এটাকে বন্ধ করার জন্য যে সাংস্কৃতিকত জাগরণ সেটা অবলম্বন লাগবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অপদার্থ কাজ করা যাবে না। ওখানে সন্ত্রাস করলো কে আর শাস্তি পাচ্ছে কে? ওখানে সন্ত্রাস করলো সন্ত্রাসীরা আর শাস্তি পাচ্ছে রাজনীতি। হুট করে একটা সিদ্ধান্ত তারা জানিয়ে দিল। এরকম অগণতান্ত্রিক আচরণেরও বিরোধিতা করতে হবে, এবং এই সরকার যদি সেটা না পারে তাদের দায়িত্ব থেকে সরে যাওয়াই মানে সশ্রদ্ধে এবং সসম্মানের সহিত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে যাওয়াটাই হচ্ছে প্রয়োজনীয়। কারণ বেলা অনেক গড়িয়ে গেছে, এখনো কোনো পরিবর্তনের জায়গায় তারা পৌঁছাতে পারেন নাই। কোনো একটা সেক্টর পারত, একটা সেক্টর তো তাদের ভূমিকা রাখা দরকার ছিল। এখানকার রাঘব বোয়াল যারা আওয়ামী লীগের সবচেয়ে সুবিধাভোগী তারা সব চলে গেছে, আর তারা এখানে চুনিপুটুদেরকে ধরছে, এরা কি মানিককে ধরছে, শাহরিয়ার কবিরদের। এরা তো আর পলিটিক্যাল প্রতিপক্ষ নয় বাংলাদেশের জনগণের। এদেরকে ধরে আর ওখানকার হাসান মাহমুদ, আরাফাত, এরকম রাঘব বোয়ালদেরকে তারা বের করে দিচ্ছে। ফলে এই প্রক্রিয়ার সমালোচনা করা, বিরোধিতা করা এবং একই রকম করে এটা নিন্দা জানানো এবং ব্যর্থতার দায় সরকারকে অবশ্যই নিতে হবে, নিয়ে দায় মাথায় নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ তাদের নিতে হবে, অথবা পদত্যাগ করাটাই হচ্ছে সম্মানজনক। আপনারা যে এতক্ষণ দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।